আসসালামু আলাইকুম। আমার নাম শাহজাহান। আমি যে ঘটনাটি বলতে এসেছি সেটি আমার নিজের বাড়ি কেন্দ্রিক একটা সত্য ঘটনা, যার রেশ আমি আজও ভুলতে পারিনি। সেই সব মুহূর্ত যেগুলো আমাকে ভেতর থেকে একদম দুর্বল ও ভয় পাইয়ে দিয়েছিল এক নিমিষেই। আমরা সবাই সিলেট থেকে চট্টগ্রামের অক্সিজেন নামক জায়গায় চলে এসেছিলাম আমার কাজের সূত্রে। আমি অক্সিজেনের কোনো এক জায়গায় নতুন একটা বাড়ি কিনে নিয়েছিলাম। আমার পরিবার ছিল আমার স্ত্রী আর 2 সন্তান। আমাদের 2 তলা বাড়ি। পরিকল্পনা ছিল ছেলেরা বড় হতে হতে বাড়িটা 10 তলা ফাউন্ডেশন দিয়ে উপরের তলা দুটো সন্তানদের জন্য রাখবো, আর নিচে আমি আর আমার স্ত্রী থাকবো। বাড়িটা আমরা নিজেরা কিনেছিলাম, আর কেনার পরে একদম পরিপাটি করে সাজিয়েছিলাম। এলাকাটা ছিল আমাদের জন্য একদমই নতুন। আশেপাশে মানুষের বসতি মোটামুটি ভালোই ছিল। কপাল ভালো ছিল যে ঠিক যেদিন আমরা ওখানে শিফট করলাম তার পরদিনই করোনা মহামারীর বড়সড় নিউজ আসতে শুরু করলো। এমনকি লকডাউনের কথাও কানে ভাসতে লাগলো। কেমন যেন অজানা এক শঙ্কা ঘিরে ধরেছিল এই মহামারীর জন্য। তাই আমরা বাড়তি সতর্কতার সাথে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম। তখনও সেখানে তেমন করোনার কেস ছিল না। আমার স্ত্রী বেশ চিন্তিত ছিল বাচ্চারা এখানে থাকলে যদি সমস্যা হয়, তাই সে বাচ্চাদের নিয়ে আমার ও তার হোম টাউন সিলেটে চলে যেতে চেয়েছিল। আমি তাকে বললাম, তুমি বাচ্চাদের নিয়ে যাও, আমি এখানে একা থাকবো, কোনো সমস্যা হবে না। আমার স্ত্রী বহুবার বলেছে তার সঙ্গে যেতে, কিন্তু আমি রাজি হইনি। শেষে সে বাচ্চাদের নিয়ে একাই চলে গেল সিলেটে। এখন বলি, কেন আমি একা থাকতে চেয়েছিলাম? আমি ছিলাম সিনেমার বোকা। সত্যি বলছি ভাই, আজও আমি আমাকে কয়েকশো সিনেমা দিয়ে 1 বছর ঘরবন্দি করে রাখতে পারি। আমি দারুণ আনন্দেই থাকবো সেখানে। বিয়ের পরে তো এসব শখ আহ্লাদ অনেকটাই কমে গিয়েছিল। ঘরের নিয়ম কানুনের জন্য বিশেষত ডাক্তারের কাছে যাওয়া ছাড়া আর কোথাও তেমন যাওয়া হতো না আমার। বিয়ের পর এই প্রথমবার আমার স্ত্রী আর বাচ্চারা আমাকে একা রেখে নানা বাড়ি গেছে। অফিসও চলছে এখন ঘর থেকে। ভাবলাম আমি কিছু প্ল্যান করি এই মুক্ত জীবনের কিছুদিনের জন্য। অথচ আমি কি জানতাম, সবাই চলে গেলেও এই ঘরে আমি একা নই, অন্য কেউ আছে। সেও তার মতো করে কিছু একটা প্ল্যান করছে। আমি অনেক সিনেমা দেখতাম বিধায় আমার একটা ভালো চেয়ারের খুব দরকার ছিল। আমি নিজে অনলাইনে অর্ডার করে একটা সুন্দর সোফা কিনে ফেললাম। সেটাকে এলইডি টিভির সামনে রেখে দিলাম। এবার আমি সিনেমা দেখবো 80 ইঞ্চি টিভির ফুল এইচডিতে। সেদিন রাত 8টা পর্যন্ত অফিসের কাজে ডুবেছিলাম। তারপর ফ্রিজ থেকে একটা কোক বের করলাম, হাতে চিপস নিয়ে আরাম করে বসে পড়লাম সোফায়। সোফার জায়গাটা এমন ভাবে সাজিয়েছিলাম যেন সিনেমা হলে বসে আছি। এরপর শুরু করলাম আমার প্রিয় ক্যাপ্টেন আমেরিকা। এটাই আমার শান্তির জগৎ। যারা সিনেমা ভালোবাসেন তারা বুঝবেন এর মর্ম। মনে হচ্ছিল স্বর্গে আছি। ঘর খালি, অফিসের টেনশন নেই, কোনো ঝামেলা নেই। একটার পর একটা সিনেমা চলছিল। ওই দিন প্রথম সিনেমা শেষ হতেই দ্বিতীয়টা শুরু করলাম, সেটা শেষ হতেই তৃতীয়টা। এভাবে সিনেমা দেখতে দেখতে রাত 3:30 বেজে গেল। তখনও খাওয়া হয়নি। ভাবলাম কিছু রান্না করি। কিচেনে গিয়ে একটা ডিম ভাজি করে ভাত বসিয়ে দিয়ে এলাম আর অপেক্ষা করতে লাগলাম। আবহাওয়া ছিল চমৎকার, ততটা গরম পড়েনি। আর যেহেতু অক্সিজেন এলাকাটা ক্রাউডেড, সো আমাদের বাড়ির আশেপাশে অনেকগুলো বাসায় ছিল, সবাই প্রায় থাকতো। করোনার জন্য মাঝে মাঝে 2 ঘন্টা পর পর কেউ বাইক নিয়ে চলে যেত, নয়তো রাইডার আসতো। আশেপাশে সেভাবে কাউকে দেখা যেত না। 8 ঘন্টা অপেক্ষার পর অবশেষে ভাত হয়ে গেল। ভাত নামিয়ে সিগারেট খাওয়ার জন্য নিচে নামলাম। বলে রাখা ভালো যে সিনেমার এই সেটআপটা ছিল আমার ছেলের রুমে, কারণ ওর কাছে সবচেয়ে লেটেস্ট সব গ্যাজেট ছিল। আর সম্পূর্ণ বাড়ির সবচেয়ে বড় এলইডি টিভি ওর রুমে ছিল। যাই হোক, আমি নিচে গিয়ে সিগারেট খাওয়া শেষ করে কিচেনে এসে প্লেটে খাবার ঢালতে লাগলাম। খাবার নিয়ে উপরের দিকে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ মনে হলো কেউ যেন আমার সঙ্গে সঙ্গে হাঁটছে। ঘরে একেবারে নিস্তব্ধতা, আশেপাশে কোনো শব্দই নেই। এতটাই নীরবতা, ছোট্ট কোনো আওয়াজও স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি হাঁটা শুরু করতেই যেন সেই নীরবতা ভেঙে আওয়াজটা ফিরে এলো। মনে হচ্ছিল কেউ যেন নিঃশব্দে আমার পেছন পেছন আসছে। আমি থামতেই সঙ্গে সঙ্গে সেই আওয়াজও থেমে যায়। ভাবলাম হয়তো আমারই নিজের পায়ের শব্দ হবে। এরপর আমি আমার ছেলের রুমের দিকে পা বাড়াতেই আবার সেই পেছনের ছায়ার মতো আওয়াজ শোনা গেল। পরিবারের কেউ না থাকায় এই ঘরে আমার প্রথম রাত, তাই ভেতরে ভেতরে কেমন যেন একটা দোটানা চলছিল সবকিছু ঠিক আছে কিনা এটা নিয়ে। সত্যি কি আমার পেছনে কেউ আছে? কিছুক্ষণ ভেবে বুঝতে পারলাম যে আসলে কানে কারো হাঁটার শব্দ পাচ্ছি, কিন্তু বারবার মনে হচ্ছিল বুটের শব্দ একটার পর একটা জোরে জোরে আসছে। আস্তে আস্তে ভয়ের অনুভূতিটা গ্রাস করলো আমাকে। হঠাৎ দৌড়ে পালাতে শুরু করলাম।
কিন্তু অবাক করা বিষয়, দৌড়ানোর সঙ্গে সঙ্গে মনে হলো আমার পেছনে কেউ দৌড়াচ্ছে একই ছন্দে। তড়িঘড়ি করে দরজা খুলে খাবারটা পাশে রেখে ঘরে ঢুকতে গিয়ে আশেপাশে তাকালাম, কিন্তু কিছুই তো নেই। তবু আমার ভেতরে ভেতরে অদ্ভুত এক অনুভূতি থেকেই যাচ্ছিল। আসলে আমাদের বাড়িটা এখনো পুরোপুরি গোছানো হয়নি, অর্ধেকের বেশি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে। হয়তো বাড়ি খালি থাকার জন্যই একটু বেশি আওয়াজ হচ্ছে। আমার নিজের পায়ের শব্দকেই মনে হচ্ছে অন্য কারো পায়ের শব্দ। এত কিছু তোয়াক্কা না করে আমি সিনেমাটা চালিয়ে দিলাম। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে আবার সেই একই রুটিন, নাস্তা, তারপর কম্পিউটারের সামনে অনলাইনে অফিসের কাজ। সকাল 8টা পর্যন্ত পেন্টিং কাজ শেষ করলাম। প্রায় 9টার দিকে আবার সিনেমা চালিয়ে বসলাম। সিনেমা দেখতে দেখতে রাত গড়িয়ে 2:30 বাজে। তখন হঠাৎ ক্ষুধা লাগলো। আবার আগের দিনের মতো ডিম ভেজে ভাত বসিয়ে দিলাম। ভাত রান্না হতে কিছু সময় লাগছিল, তাই ছাদে গিয়ে সিগারেট ধরিয়ে চারপাশের পরিবেশটা উপভোগ করছিলাম। যে গন্ধটা আসছিল সেটা দারুণ লাগছিল। এদিক ওদিক তাকাতে হঠাৎ চোখ গেল নিচে, মেইন গেটের সামনে ফাঁকা জায়গাটার উপরে। মনে হলো গেটের পাশে কেউ বসে আছে। মনে হচ্ছিল যেন একটা মেয়ে বসে আছে। আমার কাছে পরিস্থিতিটা খুব ভয়ানক লাগতে শুরু করলো। আমার বাসার গেটের ভেতরে একটা মেয়ে চুপচাপ বসে আছে, আর সবচেয়ে ভয়ানক ব্যাপার, সে নিচ থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। ভয় আমার হাত থেকে সিগারেট পড়ে গেল। বুঝে উঠতে পারছিলাম না কি করব। ঠিক তখনই বাসার পাশের দোকানের লোকটা দুধ আর ডিম নিয়ে হাজির হলো। আমি নিচে চাবি ছুড়ে দিয়ে বললাম, ভেতরে ঢোকো। এরপর তাকে ডেকে নিয়ে আসলাম। আমার অবস্থা তখন একেবারেই নাজেহাল। নিচের আমার সাহসী হচ্ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যে লোকটা উপরে উঠে এলো। আমি তাকে হাতে টাকা দিয়ে জিজ্ঞেস করলাম, ভাই, ওপরে আসার সময় আপনার চোখে কি কোনো মেয়ে পড়েছে? উনি সিগারেট খেতে খেতে বললেন, না তো ভাইজান, আপনাকে ছাড়া এই ঘরে তো আর কাউকে দেখি নাই। আমি আবার ছাদে গিয়ে নিচে দেখালাম, কেউ নেই। মন শান্ত করার জন্য ভাবলাম বাইরে থেকে কেউ ঢুকেছিল। দোকানদার দরজা খোলা রাখার সময় সে চুপচাপ বেরিয়ে গেছে হয়তো, আর দোকানদার হয়তো খেয়াল করেনি। এইভাবে একটা অদ্ভুত গল্প আমার মাথায় আমি গড়ে তুললাম। যদিও এখন ভাবলে মনে হয় এই গল্পের কোনো মাথা মুন্ডু নেই, কিন্তু সত্যি ভাবার বিষয়, ওই মেয়ে বাড়ির ভেতরে এলো কিভাবে? আর যদি এসেও থাকে তাহলে কেনই বা আসবে? আর এসে দরজার কাছে কেনই বা বসবে? সময়টাই এমন ছিল, অদ্ভুত গল্প না বানিয়ে উপায় ছিল না। নাহলে হয়তো ভয় আমাকে সম্পূর্ণভাবে গ্রাস করত। ভয় যদি একবার মনে বাসা বাঁধে, এখানে 1 ঘন্টাও টিকতে পারবো না। যাই হোক, খাবার নিয়ে ঘরে ঢুকে আবার সিনেমা চালিয়ে দিলাম। তবুও মনের ভেতরে চিন্তা, সারা রাত মুভিতে মন বসতে পারলো না। একটা মেয়ের মুখ বারবার মাথায় ঘুরছিল। মনে হচ্ছিল সে যেন জিজ্ঞেস করছে কোন একটা প্রশ্ন। হয়তো আমি কি করছি এটা নিয়ে। এই রাত 3টায় আমি সোফায় হেলান দিয়েছিলাম। সকালে চোখ খুলতেই দেখি ভয় অনেকটাই কমে গেছে। এমনকি রাতে ঠিক কি হয়েছিল সেটা মনে পড়ছে না। তারপর রাতে অফিস থেকে একটু ফাঁকা সময় পেয়ে সিগারেট খেতে বাইরে গিয়েছিলাম। তখনই আগের রাতের ঘটনাগুলো আবার মাথায় আসতে শুরু করলো, আর ভয়ও আস্তে আস্তে ফিরে এলো। ভাবলাম এখন একটা সিনেমা চালু করি, তাহলে এই ভাবনাগুলো নিজে থেকেই চলে যাবে, আর মনটাও হালকা হয়ে যাবে। ঠিক সেটাই হলো। সিনেমায় এতটাই ডুবে গেলাম যে 3 ঘন্টা কেটে গেল। রাত বাজলো 12টা। ঠিক তখনই সিনেমা শেষ হলো, আর আমি ভাবলাম পরের সিনেমাটা শুরু করি। মনে হচ্ছিল ইলেকট্রিসিটি চলে গেছে। ইউপিএস বা জেনারেটর লাগাইনি, কারণ শুনেছিলাম এখানে প্রায়ই লোডশেডিং হয়। তখনই মনে পড়লো ব্রোকার কিছু একটা বলেছিল। মোবাইলটা হাতে নিয়ে ভাবলাম টর্চটা জ্বালাই, কিন্তু চার্জ নেই। তাই নিজে থেকেই বন্ধ হয়ে গেল। নিজেকে বুঝ দিলাম আরাম করে সোফায় বসে থাক, 10-15 মিনিটের মধ্যে ইলেকট্রিসিটি ঠিকই চলে আসবে। কিন্তু মাত্র 5 মিনিটও যায়নি, এমন সময় শুনলাম কেউ সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। একটার পর একটা সিঁড়ি পেরিয়ে ওপরের ফ্ল্যাটে এসে পৌঁছচ্ছে। ভাই, কল্পনাও করতে পারবেন না, হয়তো এখন কেউ ঠিক বুঝতেও পারবেন না যে আমার ঠিক কি অবস্থা গেছে। চারিদিক অন্ধকার, এমন অন্ধকার যে কোথাও এক ফোঁটা আলো নেই। পাশের বাড়িগুলো যেন অদৃশ্য, আর চারপাশে এমন নিস্তব্ধতা যেন মানুষের অস্তিত্ব নেই বললেই চলে। মনে হচ্ছিল কিছু একটা হয়ে গেলে যদি আমি চিৎকারও করি কেউ শুনতে আসবে না। সেই ভয়টা আস্তে আস্তে মাথায় চেপে বসেছিল। মনে হচ্ছিল কেউ একজন বাইরে থেকে এসে দরজার সামনে ঠিক দাঁড়িয়ে আছে, কারণ তখন পায়ের শব্দটা থেমে গেছে। পরের মুহূর্তে যেটা হলো সেটা আমার শরীর কাঁপিয়ে দিল, কারণ স্পষ্ট শুনতে পেলাম কোনো এক নারী দরজার কাছে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকছে। তারপর টুপটাপ শব্দ, আর সঙ্গে সঙ্গে কেউ দরজায় টোকা দিতে লাগলো। ভয়ে আমার হার্ট অ্যাটাক হচ্ছিল। পরে প্রায় অচেতন হয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই ইলেকট্রিসিটি চলে এলো। একটু সাহস ফিরে পেলাম। ভয়ে ভয়ে দরজাটা খুললাম, কিন্তু বাইরে কেউ নেই। বুঝলাম যা হওয়ার সেটা ঘরের মধ্যেই হয়েছে। সিগারেট হাতে নিয়ে ভাবলাম
বাইরে গিয়ে একটু হাঁটি, তাহলে ভয়টা কিছুটা কমবে। সিগারেট নিয়ে সিঁড়ির দিকে গেলাম। পেছন পেছন যাচ্ছিলাম। দরজার কাছে গিয়ে বাইরের রাস্তায় বের হলাম। সারাটা রাত সিগারেট খেতে খেতে হাঁটলাম। ভোরের আলো ফুটতে একটু সাহস ফিরে পেলাম, আর ফিরে এসে ঘুমিয়ে পড়লাম। দিন তখন দুপুর 12টা। কাল রাতের কথা ভেবে চোখে পানি চলে এসেছিল। বুঝতে পারছিলাম না কোথায় যাব আর কোথায় গিয়ে রাতে থাকবো। সমস্যা ছিল, বউয়ের সামনে তো সবসময় বড় বড় কথা বলি। যদিও ও মজা করে বলতো, তুমি আমার সঙ্গে চলো, একা একা বাসায় ভয় লাগবে। কিন্তু প্রতিবারই আমি বাহাদুরি দেখিয়েছি। গল্প শুনিয়ে ওকে নিশ্চিত করছি। ও চুপচাপ চলে গেছে। আর এখন বউকে সব বলতেই লজ্জা লাগছিল। এই দ্বিধাদ্বন্দ্বেই ভুগছিলাম। লজ্জা ছিল, আবার যদি শ্বশুর বাড়ি যেতাম সেটাও একটা সমস্যা। না জানি ওরা কি ভাবে। ওয়েদারটা গরম ছিল, ওখানে ভালোই গরম পড়েছিল। এরপর আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটলো যেটার পর আমি আর কিছু ভাবিনি। রাতারাতি নিজের ঘরকে সিনেমার সেট বানিয়ে ফেললাম। আপনারা প্লিজ মন দিয়ে শুনুন। সেদিন রাত মোবাইলটা ফুল চার্জ দিয়ে রেখেছিলাম, যেন লোডশেডিং হলেও আমাকে অন্ধকারে ভুগতে না হয়। আগে ভাগে খাবার অর্ডার দিয়ে রেখেছিলাম, যেন রাতে বের হতে না হয়। রাত 9টার মধ্যে একটা সিনেমাও চালিয়ে দিয়েছিলাম, কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছিল আজ বড় একটা কিছু ঘটবে। সিনেমা শুরু হতেই আমি এমন ভাবে সোফায় আটকে গেলাম যেন চারপাশের সবকিছু একেবারে হারিয়ে গেল। হঠাৎ আমার এলইডি টিভি বন্ধ হয়ে গেল। তখন সিনেমাটা মাত্র 2 ঘন্টা পার করেছি, 1 ঘন্টা তখনও বাকি। আমি এলসিডির দিকে তাকিয়েছিলাম, ভাবছিলাম হঠাৎ কি হলো। তাকিয়ে থাকতে থাকতে নিজের প্রতিবিম্ব দেখতে পেলাম। আমি সোফায় বসে এলসিডি বন্ধ হওয়ার কারণ খুঁজছিলাম। ঠিক তখনই দেখলাম ওই প্রতিবিম্বে কেউ যেন আমার সোফার পেছনে আসছে। এরপর আমি সেই সোফায় এসে সোফার পেছনে দাঁড়িয়ে পড়লাম। তার উপস্থিতি টের পেয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সবকিছু দেখছিলাম, কিন্তু সাহস হচ্ছিল না পেছনে ঘুরে দেখার। এলসিডির দিকে তাকিয়ে ভাবছিলাম, কে দাঁড়িয়ে আছে আমার পেছনে। সে একজন মহিলা, যাকে গেটের সামনে বসে থাকতে দেখেছিলাম। তিনি সোফার পেছনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিলেন। কয়েক সেকেন্ডের জন্য আমি যেন অচেতন হয়ে পড়েছিলাম। আর কোনো সংশয় থাকলো না, সেজন্য আমার দিকে তাকিয়ে সতর্ক বার্তা দিচ্ছিল, এখান থেকে চলে যাও। আমি বাড়ি লক করে দিলাম। আর কিছু ভাবতে পারিনি। এক প্রকার পাগলের মতো দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। পথে ছিনতাইয়ের ভয় ছিল, তবু অনেক কষ্টে আমি বাস স্ট্যান্ডে চলে এলাম। রাতে বাসে যখন বসলাম তখন অবসাদে আমার ঘুম চলে এলো। আমি স্বপ্নে দেখলাম যে সেই নারীর অবয়বের মুখে রক্ত। আমার ছেলেরা মেঝেতে নিথর হয়ে পড়ে আছে, ওদের গলা কাটা। আমার স্ত্রী, তার কোটরে চোখ নেই। নারী অবয়বটা আমার কাছে এসে আমার গলায় ধারালো ছুরির মতো নখ বসিয়ে দিল। বাঁচতে চাইলে চলে যাও, এটা আমাদের বাড়ি। ঘুম ভাঙতেই দেখলাম চলে এসেছি সিলেটে। সব কষ্টের পথ পেরিয়ে যখন সিলেটে পৌঁছালাম তখন মনে এক ধরনের স্বস্তি এলো। সকাল সকাল পরিচিত হুজুরকে কল দিয়ে সবকিছু জানালাম। উনি বললেন, শাহজাহান ভাই, এই বাড়িতে জিনের বাস আছে, এখানে থাকা ঠিক হবে না, জলদি চলে যান। আমি বাড়ির পুরাতন মালিককেও কল করলাম। উনি আমার কথা শুনে আমার কাছে ক্ষমা চাইলেন আর বললেন ওই বাড়িতে ওনার বড় মেয়ে নাকি সুইসাইড করেছিল। আমি পুরাতন মালিককে আর কিছু বললাম না। শত হলে বেচারার মেয়ে মারা গেছে। তিনি আরো বলেছিলেন ওনার বড় মেয়ে নাকি কাগজাদুর প্র্যাকটিস করতো বাড়িতে। এরপর শ্বশুর বাড়ি গিয়ে বউকে সব খুলে বললাম। সে বলল, এই বাড়িটা দ্রুত বিক্রি করে দাও, এত খারাপ পরিস্থিতিতে বাচ্চাদের নিয়ে ওই বাড়িতে থাকা নিরাপদ না। ব্রোকার ছিল আমার বন্ধু, তাকে বললাম বাড়িটা বিক্রি করতে। সে আমার বাড়িটা জলদি বিক্রি করিয়ে দিল। আর এরপর কোভিডের পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই আমি নিউ মার্কেট এলাকায় একটা বাসা নিলাম। এবার আমার বাসার পূর্ব ইতিহাস সবকিছু ঘেটে খুঁটে তারপর বাসাটা কিনেছি। আল্লাহর রহমতে নতুন বাসায় আমাদের সাথে আর কোনো সমস্যা হয়নি। এই বলে শাহজাহান সাহেব ওনার ঘটনা শেষ করেন। ধন্যবাদ প্রিয় লিসেনার্স, মনোযোগ দিয়ে ঘটনাটি শোনার জন্য। হন্টেড হাউসের ঘটনা আমি আগে কখনো এভাবে শেয়ার করিনি। যদি ভালো না লাগে আমাকে ক্ষমা করবেন। আশা করি আপনি ও আপনার পরিবারের সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমি শুনেছিলাম আমার দাদার কাছে। ঘটনাটি আমার দাদার ভাইয়ের সাথে ঘটেছিল। আমার দাদার ভাই যুবক বয়সে মৃত্যুবরণ করে। তার উপর একটা জিনের আসর ছিল। মূলত ঘটনাটা সেটা ঘিরেই। আমি বেশি কথা না বাড়িয়ে সোজা মূল ঘটনায় চলে যাই। ঠিক সেইভাবে বলি যেভাবে আমার দাদা আমাকে বলেছিলেন। তবে বলে রাখি, আমার দাদার নাম হাশেম ও দাদার ভাইয়ের নাম কাশেম, যার মৃত্যু হয়েছিল। আমার দাদা ছিলেন ছোট আর যিনি কাশেম তিনি ছিলেন বড়। বলছেন আজিমের দাদা হাশেম। আমার ভাইয়ের নাম ছিল হাশেম আর আমি কাশেম। আমাদের দুজনের মধ্যে বয়সের তফাৎ ছিল মাত্র 2 বছরের। আমি ছোট, ভাইয়া বড়। আমাদের জীবনটা হয়তো অন্য সবার মতোই সাধারণ হতে পারত, কিন্তু তা হয়নি। এর পেছনের একমাত্র কারণ ছিল আমার ভাইয়া হাশেম, কিংবা বলা ভালো
ভাইয়ের সাথে থাকা সেই অন্য কিছু। আমাদের জীবনের গল্পটা আর 5টা সাধারণ গল্পের মতো নয়। এটা একটা বিভীষিকার মুহূর্ত যা আমাদেরকে পরিবারকে তিলে তিলে শেষ করে দিয়েছে। ঘটনার শুরু তখন যখন ভাইয়ার বয়স 10 কি 12। আমরা তখন ছোট, একসাথে খেলতাম, একসাথে ঘুরতাম। ভাইয়া দেখতে ভীষণ সুন্দর ছিল, ফর্সা গায়ের রং, টানা টানা চোখ আর ঘন কালো চুল। গ্রামের সবাই ওকে খুব পছন্দ করত, কিন্তু সেই সৌন্দর্যে যেন কার নজর লেগেছিল। একদিন বিকেলে আমরা গ্রামের পাশের এক পুরনো দিঘির পাড়ে খেলতে গিয়েছিলাম। দিঘিটা নিয়ে গ্রামে অনেক কথা প্রচলিত ছিল। অনেকেই বলতো ওখানে ভালো কিছুর বাস নেই। আমরা ছোট ছিলাম, ওসব কথায় কান দিতাম না। সেদিন খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার পথে ভাইয়া হঠাৎ করেই দিঘির পানিতে একটা ঢিল ছুঁড়ে মারে। সাথে সাথেই যেন চারপাশটা কেমন থমথমে হয়ে গেল। একটা অদ্ভুত শীতল স্রোত আমাদের পাশ দিয়ে বয়ে গেল। যদিও তখন বাতাস প্রায় বন্ধ ছিল, ভাইয়া কেমন যেন চমকে উঠে আমার হাতটা শক্ত করে ধরেছিল। তার চোখে আমি সেদিন প্রথম ভয় দেখেছিলাম। বাড়ি ফেরার পর থেকেই ভাইয়ের মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। প্রথম কয়েকদিন সে সারাক্ষণ চুপচাপ থাকতো, কারোর সাথে কথা বলতো না। তারপর শুরু হলো আসল বিপত্তি। রাতের বেলা ঘুমের মধ্যে ভাইয়া বের করে কথা বলতো। এমন ভাষায় কথা বলতো যে আমরা কেউই বুঝতাম না। তার গলার স্বরটাও কেমন যেন বদলে যেত, মনে হতো অন্য কেউ তার মুখ দিয়ে কথা বলছে। প্রথম বাবা মা ভেবেছিলেন হয়তো খেলতে গিয়ে ভয় পেয়েছে, কিছুদিন গেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু দিন দিন পরিস্থিতি আরো খারাপ হতে লাগলো। ভাইয়ার শরীরের গড়ন বদলাতে শুরু করলো। যে ছেলেটা ছিল নাদোষ নুদোষ, তার শরীরটা কেমন যেন শুকিয়ে যেতে লাগলো। গায়ের রং ফর্সা থেকে ফ্যাকাশে সাদা হয়ে গেল, যেন শরীরে এক ফোঁটাও রক্ত নেই। ওর শরীরের হাড়গুলো স্পষ্ট গোনা যেত। হাত পায়ের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর সরু হয়ে গিয়েছিল। সবচেয়ে বেশি পরিবর্তন এসেছিল ওর চেহারায়। চোখগুলো কেমন যেন কুটুরের ভেতরে ঢুকে গিয়েছিল, আর চোখের মণি দুটো সারাক্ষণ স্থির থাকতো, পলক পড়তো না। ঠোঁট দুটো শুকিয়ে কালচে হয়ে গিয়েছিল। ওকে দেখলে এখন আর মানুষ মনে হতো না, মনে হতো কোনো জীবন্ত কঙ্কাল হাঁটছে। অথচ ওই দিঘির পাড়ের ঘটনার আগে আমার ভাই ছিল গ্রামের সবচেয়ে সুন্দর ছেলেদের একজন। আমাদের বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। রাতের বেলা প্রায় ঘরের চালের ওপর দিয়ে কেউ হেঁটে যাওয়ার শব্দ পাওয়া যেত। কখনো আবার মনে হতো ঘরের চারপাশে কেউ ফিস করে কথা বলছে। রান্নাঘরে রাখা খাবার মাঝে মাঝে দেখতাম মাটিতে ছড়ানো ছেটানো, যেন কোনো জন্তু এসে এসব নষ্ট করে দিয়ে গেছে। কিন্তু আশেপাশে কোনো জন্তুর চিহ্নও থাকতো না। প্রথম দেখে আমরা খুব ভয় পেতাম, কিন্তু ধীরে ধীরে এই অস্বাভাবিক ঘটনাগুলোই আমাদের জীবনের স্বাভাবিক অংশ হয়ে উঠল। ভাইয়ের ওপর যে এক ভয়ঙ্কর জিন আসর করেছে, এটা বুঝতে আমাদের বেশি দিন সময় লাগেনি। কিন্তু আমাদের কিছুই করার ছিল না। এই জিনটা ভাইয়ের অনেক ক্ষতি করত। মাঝে মাঝে দেখতাম ভাইয়ের গায়ে আছরের দাগ, কখনো বা কামড়ের চিহ্ন। ভাইকে জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারতো না, শুধু ফ্যাল করে তাকিয়ে থাকতো। আমার জীবনটা ভাইয়ের থেকে একদম আলাদা ছিল। আমি ছিলাম সুস্থ স্বাভাবিক, অন্য সব সাধারণ মানুষের মতোই। কিন্তু ভাইয়ের সাথে থাকতে থাকতে আমার শৈশবটা অস্বাভাবিক হয়ে উঠেছিল। যেখানে আমার বন্ধুরা খেলাধুলা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো, সেখানে আমি সারাক্ষণ ভাইয়াকে নিয়ে আতঙ্কে থাকতাম। কখন সে কি করে বসে, সেই ভয় আমার বুকটা শুকিয়ে থাকতো। ভাইয়া সবকিছু বুঝতো, কিন্তু স্বাভাবিকভাবে কিছুই করতে পারতো না। তার জ্ঞান বুদ্ধি যেন ওই 10-12 বছরই থেমে গিয়েছিল। সে আমার দিকে তাকিয়ে থাকতো, তার চোখে আমি তীব্র কষ্ট দেখতে পেতাম, কিন্তু সে মুখ ফুটে কিছুই বলতে পারতো না। মনে হতো সে যেন তার নিজের শরীরের মধ্যেই একজন বন্দী। তার শরীরটা ব্যবহার করছে অন্য কেউ, এক ভয়ঙ্কর দুষ্ট জিন, যে আমার ভাইকে একটু একটু করে শেষ করে দিচ্ছিল। আমাদের পরিবার এই অভিশাপের সাথে মানিয়ে নিতে শিখে গিয়েছিল, কারণ আমরা জানতাম এর থেকে আমাদের মুক্তি নেই। এই লোমহর্ষক ঘটনাগুলি ছিল আমাদের প্রতিদিনের জীবন। দিন যত যাচ্ছিল, ভাইয়ের অবস্থা আর আমাদের বাড়ির পরিস্থিতি ততই ভয়ঙ্কর হয়ে উঠছিল। আমরা একরকম মেনে নিয়েছিলাম যে এভাবে হয়তো আমাদের জীবনটা কাটবে। কিন্তু ভাইয়ের বয়স যখন 25-26-এর কোঠায় পা রাখলো, তখন সেই ভয়ঙ্কর ঘটনাগুলো আরো ঘন আর তীব্র হতে শুরু করলো। আগের ছোটখাটো অস্বাভাবিকতাগুলো যেন এখন ভয়াল রূপ ধারণ করেছে। রাতের বেলাটা ছিল আমাদের জন্য সবচেয়ে আতঙ্কের। ভাই আমার সাথে একই বিছানায় ঘুমাতো না, সে কিছুতেই আমাদের সাথে থাকতে চাইতো না। তার জন্য ঘরের এক কোণে একটা আলাদা বিছানা করে দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় রাতেই ঘুম ভেঙে আমি দেখতাম ভাই তার বিছানায় নেই। ভয়ে উঠে দেখতাম সে ঘরের অন্য কোনো এক অন্ধকার কোণে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, দেয়ালের দিকে মুখ করে একদম নিঃশব্দে। সে দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে দেখলেই গা ছমছম করে উঠত। মনে হতো কোনো মানুষ নয়, পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। ডাকলে কোনো সাড়া দিত না, গায়ে হাত দিলে মনে হতো বরফের মতো ঠান্ডা। কখনো সে হঠাৎ করেই বাড়ির সবার সাথে কথা বলা বন্ধ করে দিত। দিনের পর দিন একটা শব্দও তার মুখ থেকে বের হতো না। যদি কেউ বারবার কথা বলার চেষ্টা করতো, যেমন মা যদি ওকে কিছু খাওয়ানোর জন্য পেরাপেরি করতো, তাহলে ভাইয়া এমন এক বিকট স্বরে ধমক দিত যে ভয়ে মায়ের হাত থেকে খাবারের থালা পড়ে যেত। সেই ধমকের সুর কোনো মানুষের ছিল না, ছিল কর্কশ, গভীর আর ভয়ঙ্কর। মনে হতো পাতাল থেকে কোনো কিছু চিৎকার করে উঠছে। সেই ধমক শোনার পর দ্বিতীয়বার কেউ আর তার সাথে কথা বলার সাহস করতো না। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটতো বাড়ির বাইরে। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক শান্ত নদী। মাঝে মাঝে রাতের বেলা গ্রামের কেউ দেখতো ভাইয়া সেই নদীর পানিতে মরা লাশের মতো ভাসছে, চিত হয়ে হাত পা ছড়িয়ে একদম স্থির। খবর পেয়ে আমরা ছুটে যেতাম, কিন্তু নদীর পাড়ে পৌঁছে দেখতাম কিচ্ছু নেই, পানি একদম শান্ত। আবার কখনো সে রাতের বেলায় বাড়ি থেকে উধাও হয়ে যেত। আমরা সারা গ্রাম তন্ন করে খুঁজতাম, আত্মীয় স্বজনের বাড়িতে খবর নিতাম, কিন্তু কোথাও তাকে পাওয়া যেত না। আমরা সারা রাত দুশ্চিন্তায় কাটাতাম, কিন্তু ঠিক সকালবেলা দেখতাম
ভাই নিজের বিছানায় এসে শুয়ে আছে, যেন কিছুই হয়নি। তাকে জিজ্ঞেস করলে সে এমন ভাবে তাকাতো যেন সে কিছুই জানে না। আগে এই ধরনের ঘটনাগুলো কালে ভদ্রে ঘটতো, কিন্তু 25-26 বছরে পা দেওয়ার পর থেকে এগুলো প্রায় প্রতি সপ্তাহে ঘটতে শুরু করে। পরিবারের সবাই আমরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে লাগলাম। আগের ঘটনাগুলো ভয়ঙ্কর হলেও এমন জীবন নাশের ভয় ছিল না, কিন্তু এখনকার ঘটনাগুলো আমাদের বুঝিয়ে দিচ্ছিল যে ভাইয়ের উপর আসর করা জিনটা আরো শক্তিশালী আর হিংস্র হয়ে উঠেছে। এমন নয় যে আমরা ভাইয়ের চিকিৎসার চেষ্টা করিনি। গ্রামের কোনো কবিরাজ বা ইমাম সাহেব বাকি ছিলেন না যার কাছে আমার ভাইয়াকে নিয়ে যায়নি, কিন্তু কেউই ভাইয়ার চিকিৎসার জন্য রাজি হয়নি। এর পেছনে একটা ভয়ঙ্কর কারণ ছিল। ভাইয়ের ওপর যখন প্রথম জিনের আসর হয়, তখন বাবা দুজন বেশ নাম করা ফকিরকে নিয়ে এসেছিলেন। তারা ভাইয়াকে ঝাড়ফুঁক করার চেষ্টা করেছিল, কিন্তু যা ঘটেছিল তা ছিল কল্পনারও বাইরে। প্রথম ফকির ভাইয়াকে চিকিৎসা করার দিন রাতেই নিজের ঘরে গলায় দড়ি দিয়ে মারা যান, আর দ্বিতীয়জন কয়েকদিন পর পাগল হয়ে যান এবং গ্রামের রাস্তায় চিৎকার করতে করতে ছুটে বেড়াতে থাকেন যে ওকে ছেড়ে দে, ও আমার না, আমি পারবো না। এর কিছুদিন পর তাকে নদীতে মৃত অবস্থায় পাওয়া যায়। এই দুটো ঘটনার পর থেকে গ্রামে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে যার কোনোদিন কেউ হাশেমের নাম শুনলে ভয়ে পিছিয়ে যেত। সবাই বলতো হাশেমের ওপর যে জিন আছে সে সামান্য নয়, সে এক ইবলিশের সঙ্গে, তাকে ঘাটাতে গেলে মৃত্যু নিশ্চিত। তাই আমরাও একরকম হাল ছেড়ে দিয়েছিলাম। নিয়তির ওপর সবকিছু ছেড়ে দিয়ে আমরা শুধু অপেক্ষা করতাম, জানি না কিসের জন্য। হয়তো এক ভয়ঙ্কর পরিণতির জন্য আমরা সেই ভয়ঙ্কর দিনগুলোর সাথে কোনো রকমে মানিয়ে চলার চেষ্টা করছিলাম। প্রতিটি রাত আসতো একরাশ আতঙ্ক নিয়ে, আর প্রতিটি সকাল আসতো একরাশ অনিশ্চয়তা নিয়ে। কিন্তু এক রাত আমাদের জীবনে এমন ভাবে এলো যা আমাদের সম্পূর্ণ পরিবারটাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেল। ভাইয়ের মৃত্যুর প্রায় 25-26 দিন আগের ঘটনা এটা। সেই রাতটার কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। ভাইয়ের মধ্যে ভয়ঙ্কর পরিবর্তনগুলো যখন থেকে ঘন ঘন দেখা দিচ্ছিল, তার ঠিক 1 মাসের মাথায় সেই কালো রাত্রি আসে। গ্রামের নিয়ম অনুযায়ী আমরা সবাই মাগরিবের পরপরই রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। আমি আর ভাইয়া এক ঘরেই ছিলাম, যদি আমাদের বিছানা ছিল আলাদা। আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। গভীর রাতে বিকট চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। প্রথমে আমি বুঝতে পারছিলাম না শব্দটা কোথা থেকে আসছে। কান পেতে শোনার চেষ্টা করলাম। আমাদের বাড়ি থেকে 2 বাড়ি পরে কামরুল চাচার বাড়ি। চিৎকারটা সেদিক থেকে আসছিল। চাচা বাঁচাও বাঁচাও, মেরে ফেললো বলে চিৎকার করতে করতে আমাদের বাড়ির দিকে ছুটে আসছিলেন। তার চিৎকারে শুধু আমরা নই, আশেপাশের বাড়ির লোকজনও জেগে গিয়েছিল। বাবা মা আর আমি হন্তদন্ত করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমি বের হওয়ার আগে অভ্যাস বশত ভাইয়ের বিছানার দিকে তাকিয়েছিলাম। বিছানাটা খালি ছিল। আমার বুকটা ধরাস করে উঠলো। আমি বুঝলাম ভাই আবার কোথাও উধাও হয়ে গেছে, কিন্তু তখন কামরুল চাচার চিৎকারটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমি ভাবলাম আগে দেখি চাচার কি হয়েছে, তারপর সবাইকে ভাইয়ের কথা বলবো। আমরা সবাই বাইরে বেরিয়ে দেখি কামরুল চাচা রক্তমাখা অবস্থায় আমাদের উঠোনে এসে আছড়ে পড়েছেন। তার কপাল ফেটে গল গল করে রক্ত পড়ছে। তিনি ভয়ে থরথর করে কাঁপছিলেন। বাবা তাকে ধরে তুলে জিজ্ঞেস করলেন, কামরুল ভাই কি হয়েছে, এই অবস্থা কেন? কামরুল চাচা হাঁপাতে হাঁপাতে যা বললেন তা শোনার জন্য আমরা কি প্রস্তুত ছিলাম না। চাচার গ্রামের শেষ প্রান্তে কিছু ফসলের জমি আছে। রাতে ফসল পাহারা দেওয়ার জন্য তিনি ওখানে একটা ছোট্ট করে ঘরে থাকেন। সেদিন রাতে তিনি ঘুমিয়েছিলেন। মাঝরাতে কিছু অদ্ভুত আওয়াজে তার ঘুম ভেঙে যায়। তিনি কৌতূহলী হয়ে ঘর থেকে বের হয়ে দেখতে যান কিসের আওয়াজ। বের হয়ে যা দেখেন তাতে তার রক্ত হেম হয়ে যায়। তিনি দেখেন তার জমির ঠিক মাঝখানে আমার ভাই হাশেম দাঁড়িয়ে আছে। তার পরনে ধবধবে সাদা একটা জামা যা অন্ধকারেও জলজল করছিল। আর ভাইয়ের ঠিক সামনে দাঁড়িয়েছিল আরো একটা কিছু। চাচা সেটার বর্ণনা দিতে পারছিলেন না। বলছিলেন ওটা ছিল একটা আস্ত কালো ছায়ার মতো, কুচকুচে কালো, লম্বা, কিন্তু তার কোনো হাত পা মুখ কিছুই বোঝা যাচ্ছিল না। ওটা শুধু একটা অবয়ব ছিল। চাচার চোখের সামনে নাকি ওই কালো ছায়াটা আমার ভাইয়ের গলা 2 হাতে চেপে ধরেছিল। ভাই কোনো চিৎকার বা নড়াচড়া করছিল না, শুধু স্থির হয়ে দাঁড়িয়েছিল। এই দৃশ্য দেখে কামরুল চাচা ভয় চিৎকার করে জ্ঞান হারানোর মতো অবস্থা হয় তার। তিনি সেখান থেকে আমাদের বাড়ির দিকে দৌড় দেন। দৌড়াতে গিয়ে রাস্তায় পড়ে গিয়ে মাথা ফেটে যায়। তার কথা শুনে আমাদের আর বুঝতে বাকি রইল না যে ভাইয়া কোথায় গিয়েছিল। বাবার গ্রামের কয়েকজন লোক মিলে কামরুল চাচাকে নিয়ে সাথে সাথে জমির দিকে ছুটে গেলেন। কিন্তু সেখানে গিয়ে তারা কিছুই দেখতে পাননি। জমি একদম ফাঁকা, কোথাও কেউ নেই, যেন এখানে কিছুই ঘটেনি। বাবা কামরুল চাচাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে চিন্তিত মুখে বাড়ি ফিরে এলেন। আমি আর মা আগেই বাড়িতে চলে এসেছিলাম। ঘরে ঢুকে আমি যা দেখলাম তাতে আমার শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গেল। আমি দেখলাম ভাইয়া তার নিজের বিছানায় ঠিক সেভাবে শুয়ে আছে, যেভাবে সে প্রতিদিন শুয়ে থাকে। তার মুখে কোনো চিন্তার ছাপ নেই, গায়ে কোনো ধুলোবালি নেই, যেন সে সারা রাত ঘুমিয়ে কাটিয়েছে। আমি মাকে ইশারায় দেখালাম। মাও দেখে স্তব্ধ হয়ে গেলেন। তাহলে কামরুল চাচা যা দেখেছেন তাকে সত্যি নাকি পুরোটাই তার মনের ভুল? কিন্তু তার মাথার রক্ত তো মনের ভুল ছিল না। আমরা বুঝতে পারছিলাম আমাদের চোখের আড়ালে এক ভয়ঙ্কর খেলা চলছে, যার শিকার আমার ভাই আর দর্শক আমরা। সেই রাত থেকে আমাদের মনে এক তীব্র ভয় চেপে বসলো। ভাইয়ের জীবনটা হয়তো আর বেশি দিন বাকি নেই। কামরুল চাচার সেই ঘটনার পর থেকে ভাইয়ের অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করলো। যেটুকু স্বাভাবিকতা তার মধ্যে অবশিষ্ট ছিল সেটুকুও যেন হারিয়ে যেতে লাগলো। তার মৃত্যুর ঠিক 5 দিন আগে থেকে ভাইয়া খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিল। সে পুরোপুরি বিছানায় পড়ে গেল। এক ফোঁটা পানিও তার পেটে থাকছিল না। মা সারাদিন ভাইয়ার পাশে বসে থাকতেন, তাকে কিছু খাওয়ানোর জন্য কত অনুনয় বিনয় করতেন, কিন্তু ভাইয়া শুধু ফেল করে তাকিয়ে থাকতো। মুখ খুলতো না। যদি জোর করে চামচে করে দুধ বা পানি তার মুখে দেওয়া হতো, সাথে সাথে সে ভয়ঙ্কর ভাবে বমি করে দিত। আর বমি করার পর
তার অবস্থা আরো কাহিল হয়ে পড়তো। তার শরীরটা কাঁপতে থাকতো, চোখ দুটো কপালে উঠে যেত। সেই দৃশ্য দেখা ছিল অসহনীয়। আমার প্রায় মনে হতো ভাইয়া হয়তো খেতে চায়, তার হয়তো খুব খিদে পেয়েছে, কিন্তু তার উপর আসর করা ওই জিন তাকে কিছুতেই খেতে দিচ্ছে না। ভাইয়ের চোখ দুটোয় আমি এক তীব্র আকুতি দেখতে পেতাম, এক অসহ্য কষ্টের ছাপ। তার শরীরটা দিনে দিনে সাদা কাগজের মতো হয়ে যাচ্ছিল। মনে হতো তার শরীরে আর কোনো রক্ত অবশিষ্ট নেই। চামড়ার নিচে নীল শিরাগুলো স্পষ্টভাবে দেখা যেত। মাঝে মাঝে যখন তার পাশে কেউ বসে থাকতো, তখন সে খুব কষ্ট করে ফিসফিসিয়ে একটাই শব্দ উচ্চারণ করত, কষ্ট কষ্ট। হয়তো সে বোঝাতে চাইতো যে তার প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু তার কথা বলার শক্তিটুকু কেড়ে নেওয়া হয়েছিল। ছেলের এই করুণ অবস্থা দেখে মা অনবরত কাঁদতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন। বাবাও ভেঙে পড়েছিলেন। একজন শক্ত সামর্থ্য মানুষ কিভাবে দিনের পর দিন নিজের চোখের সামনে সন্তানের এমন যন্ত্রণা সহ্য করতে পারে। বাবা প্রায় ঘরের বাইরে গিয়ে চুপচাপ বসে থাকতেন আর চোখ দুটো ছলছল করতো। আমরা সবাই বুঝতে পারছিলাম ভাইয়ের দিন ফুরিয়ে আসছে। বাবা একদিন আমাকে একা ডেকে বলেছিলেন, কাশেম, তোর ভাইয়ের জন্য প্রস্তুত থাকিস। মনে হচ্ছে আল্লাহকে আর বেশি দিন কষ্ট দেবেন না। একজন বাবার মুখে তার সন্তানের মৃত্যুর কথা শোনা যে কতটা ভারী, তা সেদিন আমি বুঝতে পেরেছিলাম। আমার নিজেরও মনে হচ্ছিল হয়তো মৃত্যুই ভাইয়ের জন্য একমাত্র মুক্তি। এই অসহ্য যন্ত্রণা থেকে সে হয়তো এভাবে নিস্তার পাবে। ওই 5টা দিন ভাইয়ের চেহারাটা আরো বেশি অদ্ভুত আর ভয়ঙ্কর হয়ে যাচ্ছিল। তার মুখের আকৃতিটাই যেন বদলে যাচ্ছিল। চোয়ালের হাড়গুলো আরো উঁচু হয়ে উঠেছিল, চোখ দুটো আরো গভীরে ঢুকে গিয়েছিল। মাঝে মাঝে তার দিকে তাকালে আমার মনে হতো আমি আমার ভাইকে দেখছি না, অন্য কাউকে দেখছি। মনে হতো তার ভেতরে থাকা সেই অশুভ কিছু ধীরে ধীরে নিজের রূপটাকেই ভাইয়ের চেহারায় ফুটিয়ে তুলছে। শুধু আমরা নই, গ্রামের যে 2-1 সাহস করে ভাইয়াকে দেখতে আসতো, তারাও বলা বলি করতো যে হাসেমের এই অবস্থা কোনো সাধারণ অসুস্থতার কারণে নয়। এটা স্পষ্টতই ওই জিনের কাজ, যেটা ছোটবেলা থেকে তার উপর ভর করে আছে। সবাই ধরে নিয়েছিল যে ওই জিনই এবার হাসেমকে নিয়ে যাবে। ওই 5টি দিন ছিল আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ আর কষ্টকর অধ্যায়। আমরা অসহায় ভাবে শুধু দেখছিলাম কিভাবে একটা জীবন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আর আমরা কিছুই করতে পারছি না। প্রতিটি মুহূর্ত ছিল এক একটি মৃত্যু যন্ত্রণার সমান। সেই 5 দিনের অসহ্য অপেক্ষা শেষ হলো এক ভয়ঙ্কর সকালে। এমন একটা সকাল কোনো পরিবারের জীবনে আসুক তা আমি চাইব না। আমি সেদিন ঘুম থেকে উঠেছিলাম একটু দেরিতে। সারা রাত দুশ্চিন্তায় ভালো করে ঘুমাতে পারিনি। ঘুম থেকে উঠে আমি অভ্যাসবশত ভাইয়ের বিছানার দিকে তাকালাম, আর যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। ভাইয়ের নিথর দেহটা বিছানায় পড়েছিল, কিন্তু সেটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। তার সারা শরীরে, বিশেষ করে গলায় আর বুকে কালো কালো ছোপ ছোপ কামড়ের দাগ। মনে হচ্ছিল কোনো ধারালো দাঁত দিয়ে কেউ হিংস্রভাবে কামড়ে দিয়েছে। শুধু তাই নয়, তার সারা শরীর রক্তবর্ণের চাক চাক দাগে ভরা, যেন কেউ গরম লোহা দিয়ে ছ্যাঁকা দিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখের অবস্থা। তার মুখের চোয়ালের অংশটা যেন বাইরে বেরিয়ে এসেছে। মনে হচ্ছিল কোনো প্রচন্ড শক্তিশালী হাত দিয়ে কেউ তার চোয়ালটা এমন ভাবে চেপে ধরেছিল যে হাড় ভেঙে বাইরে চলে এসেছে। ভাইয়ের 2 হাতের আঙুলগুলো স্বাভাবিকের চেয়ে উল্টো দিকে মোড়ানো ছিল, অর্থাৎ কেউ যেন মট করে ভেঙে দিয়েছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এক রাতের মধ্যে ভাইয়ের মাথার সব চুল পড়ে গিয়েছিল। তার মাথাটা ছিল একদম নেড়া, মসৃণ। চোখের সামনে নিজের ভাইয়ের এমন করুণ বিভৎস অবস্থা দেখে আমি থমকে গেলাম। আমার শরীর নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছিল। এক ভীষণ চাপা কষ্ট, আমার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমার চিন্তার শক্তি, অনুভূতি শক্তি সবকিছু যেন অবশ হয়ে গিয়েছিল। আমার চোখ দিয়ে শুধু অনবরত পানি পড়ছিল। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম পাথরের মতো। এমন সময় মা তাদের ঘরের সামনে আসেন। তিনি হয়তো আমাকে ডাকতে এসেছিলেন, কিন্তু ঘরের ভেতর বড় ছেলে হাসেমের মর্মান্তিক অবস্থা আর ছোট ছেলে কাশেমের সে অবস্থা দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা। এই দৃশ্য সহ্য করার মতো ক্ষমতা তার ছিল না। তিনি এক বিকট চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। মায়ের চিৎকারে আমি যেন সম্মিত ফিরে পেলাম। আমি কোনো মতে টলতে টলতে গিয়ে মাকে ধরার চেষ্টা করলাম, কিন্তু আমার শরীরেও যেন কোনো শক্তি ছিল না। আমি বাবাকে ডাকলাম। বাবা ছুটে এসে ঘরের ভেতরের দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে আমাদের পুরো বাড়িটা এক শোকের সাগরে ডুবে গেল। কিছুক্ষণ পর মায়ের জ্ঞান ফিরল। তারপর যা হলো তা কেবল কান্নার রোল। বাবা, মা আর আমি 3 জনে মিলে ভাইকে জড়িয়ে ধরে এমন ভাবে কাঁদছিলাম যেন আমাদের পৃথিবীটাই শেষ হয়ে গেছে। সকাল যখন আরো বাড়লো, তখন পাড়া প্রতিবেশীরাও খবর পেয়ে গেল যে হাসেম আর বেঁচে নেই। তারা সবাই আমাদের বাড়িতে ফির করলো। সবাই হাসেমকে শেষবারের মতো দেখতে আসছিল, কিন্তু তাদের মধ্যে অনেকেই ভাইয়ের শরীরের আর মুখের সে বিভৎস অবস্থা দেখে ভয়ে আটকে উঠে বাড়ি থেকে চলে গেল। যারা একটু সাহসী ছিল তারাও বেশিক্ষণ থাকতে পারলো না। সবাই বুঝতে পারছিল হাসেমের এই অস্বাভাবিক আর করুণ মৃত্যুর পেছনে ওই জিনটাই দায়ী। মুহূর্তের মধ্যে আমাদের ভিড় করা বাড়িটা আবার শূন্য হয়ে গেল। অল্প কিছু সংখ্যক সাহসী মানুষ শুধু আমাদের পাশে রইল। ভাইয়ের লাশটা খাটের উপরে রাখা হলো এবং একটা সাদা চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। কিন্তু আমরা তখনও জানতাম না এই শোকই শেষ নয়, বরং সামনে আরো ভয়ঙ্কর, আরো অচিন্তনীয় কিছু ঘটতে চলেছে, যার জন্য আমাদের পরিবার কেন পৃথিবীর কেউই প্রস্তুত ছিল না। যারা শেষ পর্যন্ত আমাদের পাশে ছিল তারা সবাই বলল যত দ্রুত সম্ভব হাসিমকে দাফন করে দেয় ভালো। এমন অস্বাভাবিক মৃত্যুর লাশ বেশিক্ষণ বাড়িতে রাখা ঠিক নয়। তাদের কথায় সায় দিয়ে বাবা দাফন কাফনের ব্যবস্থা করতে লাগলেন। অল্প কিছু মানুষের উপস্থিতিতে ভাইয়ের গোসল করানো হলো, কাফন পরানো হলো। পুরোটা সময় আমি আর বাবা পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আমাদের কান্নাও যেন শুকিয়ে গিয়েছিল। জানাজার নামাজের সময় বাবা আর আমি কান্নায় ভেঙে পড়লাম। নিজের কাঁধে ভাইয়ের লাশ বহন করা যে কতটা ভারী তা আমি সেদিন বুঝেছিলাম।
আমাদের বাড়ির পেছনের দিকে পারিবারিক কবরস্থানে ভাইকে দাফন করা হলো। সবাই মিলে কবরে মাটি দিল, ধীরে ধীরে সবাই চলে গেল। কিন্তু আমি আর বাবা কবরের পাশে থেকে নড়তে পারলাম না। আমরা সেখানে বসে অঝরে কাঁদছিলাম। কাঁদতে কাঁদতে কখন যে দুপুর হয়ে গেছে আমরা টেরও পাইনি। দুপুরে ঠিক হঠাৎ করে পরিবেশটা কেমন যেন বদলে যেতে লাগলো। আমরা দুজনেই একটা দমকা শীতল হাওয়া অনুভব করলাম। আকাশের দিকে তাকিয়ে দেখি পরিষ্কার আকাশটা মুহূর্তের মধ্যে কালো মেঘে ছেয়ে যাচ্ছে। মনে হচ্ছিল যেন অসময়ে সন্ধ্যা নেমে আসছে। ভাইয়াকে যেখানে মাটি দেওয়া হয়েছিল সেটা আমাদের বাড়ির পেছন দিকেই, তাই আমরা স্পষ্ট সবকিছু দেখতে পাচ্ছিলাম। মা তখন ঘরে